আমার যেই আকাঙ্ক্ষা, যেই কথাগুলো আপনাদেরকে বলার দরকার, ওই কথাগুলো আমার উস্তাদেরা বলছে। আপনাদেরকে যে সমস্ত কথাগুলো বলছে, কথাগুলো কি আপনাদের সন্তানদের ভালোর জন্য বলছে না খারাপের জন্য বলছে? সন্তান মানুষ হোক এটা তো চান নাকি? সন্তানকে প্রতিষ্ঠানে আসলে দেওয়ার উদ্দেশ্য কি? মানুষ হওয়া নাকি? উচ্চ শিক্ষিত যদি বেশি বানায় তাহলে উচ্চ শিক্ষিত থেকে কিন্তু অনেক সময় অনেক বাচ্চার পিতামাতা কিন্তু উচ্চ শিক্ষিত বানানোর কারণে এবং টাকা পয়সার যেই জায়গা, ওই জায়গাগুলো চিনানোর কারণে যখন সন্তান বড় হয়ে টাকা পয়সার দিকে সে ধাবিত হয়, তখন পিতামাতাকে কিন্তু ওই টাকা পয়সার কারণেই পিতামাতাকে আশ্রয় কেন্দ্র যাইতে হয়। কথা ঠিক না ব্যাঠিক? আচ্ছা, আপনাদের সন্তানগুলা এই দিন মোহাম্মদ দারুন নাজাত নুরানী মাদ্রাসাতে 2022 সালে অনেক ছাত্র ভর্তি হয়েছে। 105 জন ছাত্র 2022 সালে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, মানে প্রথম বৎসর। এই ক্রমান্বয়ে 2022 সাল থেকে এখন 2025 সাল, অর্থাৎ কত বছর? 22, 23, 24, 25, 4 বছর রানিং নাকি? এই 4 বছর বয়স প্রতিষ্ঠানের বয়স। যেই মানুষ, ওই যে জমির হুজুরে বলছিল যে একটা মানুষ চলে যায় কিন্তু তার নামটা কিন্তু দুনিয়াতে থেকে যায়, তাই না? এই ভবনের মালিক যিনি, এই ভবনের মালিক যার নামে ভবনটা, তিনি হচ্ছে দিন মোহাম্মদ খোকন পাটোয়ারি সাহেব। তিনি কিন্তু দুনিয়াতে নাই, আসেনি, কিন্তু তার নামে ভবনটা চলতেছে। তার নামে কি চলে? ভবন চলে। তো আমিও একদিন থাকবো না, কিন্তু এই ইয়াসিন আরাফাত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসাটা উনি সর্বপ্রথম কি উদ্বোধন করছে, চালু করছে। এই প্রতিষ্ঠান থাকবে, কিন্তু আমি থাকবো না। তাই বলে কি আমি দুনিয়া থেকে যাওয়ার পরে কি আমার নামটা কি মুছে যাবে নি? আমি গাজীনগর নুরানী মাদ্রাসাতে শিক্ষকতা করছি, আমি দেওয়ানবাড়ি নুরানী মাদ্রাসাতে শিক্ষকতা করছি, আমি চরপাতা রশিদে নুরানী মাদ্রাসাতে শিক্ষকতা করছি, আমি এখন নিজে এখানে মাদ্রাসা দিছি। প্রতিষ্ঠান আমি 2022 সালে প্রতিষ্ঠানটা দিছি। এলাকার প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে তাদেরকে নিজের সাধ্যমতো বুঝিয়ে 105 জন ছাত্র ভর্তি করছি। কিন্তু প্রথম বৎসর যে 105 জন ছাত্র ভর্তি করছি, এরপর থেকে কিন্তু বাকি 3 বছরে 105 জন কি ভর্তি করতে পারছি? বলেন, পারি নাই। কিছু বাচ্চা আমার এখান থেকে ডেলিভারি হয়ে যায়, আবার কিছু বাচ্চা নতুন প্রোটেকশন এখানে আসে। বুঝে আসছেনি? 1 বছরে যদি আমি 50 জন ছাত্র ভর্তি করি, 1 বছরে যদি আমি 50 জন ছাত্র ভর্তি করি, এর থেকে বছর শেষে দেখা যায় আমার 5 জন বাচ্চা ঝরে যায়, ঠিক আছে না? বাকি 45 জন বাচ্চা থাকে এখানে। তো এইভাবে একটা প্রতিষ্ঠানে, বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, কোনো প্রতিষ্ঠানেই যেতগুলো বাচ্চা ভর্তি হয় সবগুলো বাচ্চা থাকে না, কিছু বাচ্চা চলে যায়, কিছু বাচ্চা থাকে। যেমন রায়পুর, আমাদের এই মাদ্রাসার কিছু গার্ডিয়ান রায়পুরে বাসা নিছে, তাহলে ওই বাচ্চাটাকে কি এখানে মা রাখবে? বলেন, রাখবে না, নিশ্চয়ই তাকে নিয়ে রায়পুর চলে যাবে। আবার কিছু বাচ্চাকে ঢাকাতে তারা বাসা নিছে, ওইখানে তারা তাদের বাচ্চাকে নিয়ে গেছে। এইভাবে কিছু বাচ্চা কমে। আবার দেখা যায় কি আমি 2টা বাচ্চা ভর্তি করি, একটা বাচ্চা চলে যায়। এটা কি কারণে চলে যায়? প্রতিষ্ঠানে লেখাপড়া কমের কারণে না, মার সুবিধার কারণে ওই বাচ্চাটা চলে যায়। কার সুবিধা? গার্ডিয়ানের সুবিধার কারণে ওই বাচ্চাটা চলে যায়। যেহেতু মা চলে যাইতেছে অন্য জায়গায়, আর বাচ্চা তো থাকুন বিদেশ গেছে, 2-4 বছর বাবার বাড়িতে রেখে গেছে নিজের সুবিধার জন্যে, তো ওই 2-4 বছর আমাদের এখানে পড়ে। এরকম অনেক বাচ্চা আছে। তো সম্মানিত অভিভাবকবৃন্দ, অনেক লং টাইম হয়ে গেছে। আমাদের মাদ্রাসার কিছু আইন কানুন আমরা প্রতি বছরে করি, কিন্তু এগুলো মানা হয় না।
দেখা যায় আমি যদি এলাকার না হইতাম তাহলে ঠিকই মানা হইতো। সেটা হচ্ছে এখানে অনেকে আমার ভাবি আছে, অনেকে চাচি আছে, অনেকে মামানি আছে না? দেখা গেছে মুখের দিকে চায়, আইন করি ঠিকই, মুখের দিকে চাওয়ার কারণে ওই আইনটা আমি ধরে রাখতে পারি না। আমি আইন করছিলাম যে একটা বাচ্চা যদি গার্ডিয়ান ওস্তাদের থেকে প্রতিষ্ঠান থেকে ছুটি ছাড়া অনুপস্থিত থাকে তাহলে ওই বাচ্চার জন্য 50 টাকা জরিমানা করছিলাম। কিন্তু আমার ওই আইনের পর থেকে কি কোনো বাচ্চা মাদ্রাসা খুবায় নাই? বহু বাচ্চা খুবাইছে, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 3 দিন, 2 দিন। কিন্তু আমাকে ফোন করে বলে, মামা টাকাটা কি দিতে হইব নি? এখন আমি কিভাবে বলি? আমি তো আইন একবারে করছি সবার সম্মুখে, এখন দ্বিতীয়বার যদি আমাকে বলে মামা এই টাকাটাকে দিতে হবে নি, তখন আমি কি বলবো? হ্যাঁ দিতে হবে। আমি কিন্তু মুখে দিয়ে বলতে পারি না। আবার অনেক ভাবি আছে যে ভাই আইন তো করছেন খুব কড়া, আইন কি খুব কড়া। আসলে কি আইনটা কি প্রতিষ্ঠানের লাভে করছি না বাচ্চার লাভের জন্য করছি? আপনাদের সচেতনতার কারণে এই আইনটা করা হয়েছে, কিন্তু এই আইনটা কিন্তু আপনারা ধরে রাখতে পারেন না। অনেক বাচ্চা আমাদের অনুপস্থিত। হুজুরা আমাকে আমি বলছি একটা বাচ্চা যদি 3 দিন অনুপস্থিত থাকে, কথা বলেন না, একটা বাচ্চা যদি 3 দিন অনুপস্থিত থাকে সাথে সাথে ওই নাম এবং রোলটা দিয়ে আমার অফিসে পাঠিয়ে দিবেন, আমি গার্ডিয়ানকে ফোন করব। 4 দিন 5 দিন এক একটা বাচ্চা অনুপস্থিত ইদানিং। তবে বেশিরভাগ বাচ্চার গার্ডিয়ানরা বলতেছে বাচ্চাদের অসুখ, জ্বর। আচ্ছা, এটা কার দান? জ্বরটা কার দান? আল্লাহর দান না? আপনার হাত আছে? হুজুরদের হাত আছে নি? আল্লাহ পাক অসুখ দিছে, তো আপনার কর্তব্য হচ্ছে প্রতিষ্ঠানে ইনফরমেশন দেওয়া নাকি, যে হুজুর আমার বাচ্চাটা অসুস্থ, আজকে 2 দিন বা 3 দিন, আমি সুস্থ হইলে আবার পাঠাই দিব। কিন্তু আমাদের ফোন দিতে হয় যে চিঠি পাইছেন? আমি কালকে রাত্রে 10টা থেকে রাত্রে 12টা পর্যন্ত ফোন দিছি গার্ডিয়ানদেরকে, নম্বর দেখে দেখে রাত্রে 12টা পর্যন্ত আমি ফোন দিছি। আজকে যে অনুষ্ঠানের যে সামান্য নাস্তার ব্যবস্থা করছি, রাত্রে 2টার সময় আমি উঠে ওই দোকানদারকে উঠাইছি, 2টা থেকে বানানো শুরু করছে, সকাল 8টা পর্যন্ত এগুলো বানানো শেষ হয়েছে। তাহলে রাতের 12টা থেকে 12টায় আমি ঘুমাইছি, আবার 2টায় উঠছি, 2টায় উঠে এই 2টায় দোকানদারকে উঠাইছি, উঠাই তারপরে আমি এগুলো বানাই আমি মাদ্রাসাতে নিয়ে আসছি। এটা কেন হয়েছে? আমার যেহেতু প্রতিষ্ঠান আমার এটা করতে হবে। আমি যদি ওই দোকানদারকে যদি বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে যান, একটু বাইরে থেকে হেঁটে আসেন, একটু বাইরে থেকে হেঁটে আসেন, ছোট বাচ্চা তো। এখন দেখেন আমার কর্তব্যের কারণে আমার সারা রাত্র ঘুম হয় নাই। যত এটা আমি মনে করি যে এটা আমার কর্তব্য, এই প্রতিষ্ঠানটা আমার, এটাতে যদি কোনো সমস্যা হয় এই লোকটাকে যদি আমি টাকা দিব, টাকার বিনিময়ে মাল নিব, কিন্তু সময় মতো যদি আমি মালটা না পাই তাহলে আমি গার্জিয়ানদের কাছে কি জবাব দিব? বা আমার এই প্রতিষ্ঠানটা, আমার এই আজকের এই সমাবেশটা নষ্ট হয়ে যাইব। এই খাতিরে আমি সারা রাত্র জাগ্রত ছিলাম, 2টা থেকে আমি জাগ্রত, মাঝখান দিয়ে 2 ঘন্টা ঘুমাইছি, 12টা থেকে 1টা 2টা। এটা আমার কর্তব্যের কারণে হয়েছে, আমার অন্যান্য শিক্ষকদের এই কর্তব্য না। ওনারা কি করে? চাকরি করে। আপনাদের বাচ্চার মায়া কি আপনার চাইতে আপনার বোনের কাছে বেশি হবে নি? আপনার বাচ্চার যদি মায়া যদি আপনার কাছে না থাকে, ওই যে স্যার বলছিল, আমি কথাটা বলতাম, স্যার বলছিল যে আসলে 3টা জিনিসের সমন্বয় কিন্তু একটা প্রতিষ্ঠান। 1 নম্বর হচ্ছে শিক্ষক, 2 নম্বরে অভিভাবক, 3 নম্বরে ছাত্র। এই প্রতিষ্ঠান দিছি, যদি কোনো ছাত্র ভর্তি না করতাম তাহলে এটাকে প্রতিষ্ঠান বলতো? কেউ বলতেন নি? বলতেন না। আবার প্রতিষ্ঠান আছে
প্রতিষ্ঠান আছে, ছাত্র আছে, শিক্ষক নাই, তাহলে কি এটা প্রতিষ্ঠান হইতো? অর্থাৎ ছাত্র, শিক্ষক, প্রতিষ্ঠান, অভিভাবক, এই তিনটার সমন্বয়ে কি একটা প্রতিষ্ঠান হয়েছে। তিনজনের মন মানসিকতা এক হওয়ার কারণে এটা একটা প্রতিষ্ঠান হয়েছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বাচ্চার কোনো সমস্যা কিনা। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এই যে অভিযোগ বাক্স দিছি আমি, এটা একটা সৌন্দর্য। আপনারা এই ব্যাংকে যান না? ব্যাংকে সবাই তো ব্যাংকে যায়, পুরুষরা যায় না, মহিলারা যায়। কারণ পুরুষের কাছে মিনিটি ব্যাগ নাই, মহিলাদের কাছে মিনিটি ব্যাগ আছে, ঠিক না? এই মিনিটি ব্যাগ নিয়ে আপনারা প্রত্যেকেই কিন্তু ব্যাংকে যান। ব্যাংকে কিন্তু অভিযোগ বাক্স আছে, আসেনি? কোনো একজন কর্মকর্তা যদি আপনার সাথে কোনো আচরণ খারাপ করে, আপনি অভিযোগটা লিখে দিয়ে আসবেন। আপনি কি আপনার নাম লিখে দিবেন নি? কথা বলেন, নাম লিখে দিবেন নি? শুধু অভিযোগটা দিবেন, নাম নাম লিখে দিবেন না। ঠিক তদুরূপভাবে আমি অভিযোগ বাক্স দিছি, মুখে অনেক অভিযোগ আসে, যার কারণে অভিযোগ বাক্স দিছি। যেন আপনি আমার কাছে অভিযোগ দিচ্ছেন, আমি আপনাকে চিনতে পারলাম, আমি মনে মনে ভাবলাম মহিলাটা তো ভালো না, ওস্তাদের নামে অভিযোগ দিছে। আপনার পরিচয় আমার কাছে দরকার নাই, আপনি অভিযোগ দিছেন, হুজুর আপনার মাদ্রাসা এই সমস্যাটা দেখতেছি। কথা ঠিক আছে নি? হুজুর আপনার মাদ্রাসা এই সমস্যাটা দেখতেছি, ওস্তাদ এবং ছাত্রের ভিতরে এটাকে সমাধান করেন। বা শুধু এতটুকু লিখলে, হুজুর এই এই সমস্যাটা দেখতেছি, তখন আমি এই বাক্স দিছি আজকে 6 মাস। দুঃখের বিষয় একটা অভিযোগ পাই নাই। তাইলে এই দোষটা কি আমার না আপনাদের? এই এই যে অভাবটা, বাচ্চার প্রতি অনীহা আপনাদের, এই অনীহাটা কি ওস্তাদের কাছে না আপনাদের কাছে? কথা বলেন। যদি আপনারা সচেতন সচেতন নাগরিক হইতেন বা সচেতন মা হইতেন, তাহলে আপনারা বাচ্চাদের খবর রাখতেন। স্যার একটা কথা, জমির হুজুর একটা কথা বলছিল, সেটা হলো, আমি রিপ্লাই করতেছি আবার কথাগুলা, এগুলাও আমার কথা, ওনারা বলছে এই যে ডায়েরির ব্যাপারটা, ডায়েরি বাচ্চাকে লিখে দেয়, আধা ঘন্টা সময়ের ভিতরে বাচ্চাকে লিখে দেওয়া হয় ডায়েরি, তারপরে পড়াও দেওয়া হয়, আবার পড়া নেওয়া হয়। এই কষ্ট করে ডায়েরিটা দেয়, কিন্তু আপনারা কোনো গার্ডিয়ান কখনো বলেন না যে হুজুর আজকে পড়াটা দিল না কেন। অনেক ডায়েরি মিস্টেক হয়, অনেক হুজুরে দেখা গেছে 1 সপ্তাহ পরে ডায়েরি লেখে নাই, বা 10টা বাচ্চা ডায়েরি দিছে, এর ভিতর 3টা বাচ্চার ডায়েরি লেখা হয় না। এখন সমস্ত বাচ্চা তো একসাথে আসে না, যে বাচ্চাটা লাস্টে আসছে ওই বাচ্চাটা বয়ে ডায়েরি জমা দেয় নাই, বুঝে আসছে নি? কি বলেন? বয়ে জমা দেয় নাই। এখন এই বাচ্চার ডায়েরি ওস্তাদের মনও নাই লেখিয়ে দেওয়ার জন্যে, কিন্তু বাচ্চা বাড়িতে গেছে। আপনি যদি বাচ্চার খেয়াল রাখতেন, তাহলে আপনি অবশ্যই ডায়েরি দেখি ফোন দিতেন যে হুজুর আজকে আমার বাচ্চা তো মাদ্রাসায় গেছে, আজকের লেখাটা তো নাই, আজকে কি ক্লাস হয় নাই অমুক বিষয়, তখন তো খবরটা পাই যেতেন। আবার দেখা গেছে বছর শেষে আমরা পুরস্কার বিতরণ করি, বাৎসরিক উপস্থিত অনুপস্থিত পুরস্কার বিতরণ করি। অনেক বাচ্চা অনুপস্থিত থাকে, কিন্তু বাচ্চাকে দৈনিক পাঠানো হয়। এর কারণ কি? 8:30টায় ক্লাসে ঢোকার পরে হাজিরা আসে। কি আসে? আপনি সারাদিন ডিউটি করছেন, ডিউটির পরে নিয়ে আপনি হাজিরা দিবেন না? ঢোকার সাথে সাথে যারা গার্মেন্টসে চাকরি করে, তারা গেটে ঢোকার সাথে সাথে সিগনেচার করে ঢুকে না? তাদের কাছে একটা বই থাকে, ওই বইয়ের মধ্যে একটা স্বাক্ষর দেয়, আর সেই যে মেয়েটা চাকরি করে ওই মেয়েটা একটা খাতার মধ্যে স্বাক্ষর করে। তার মানে কি সে এটার ভিতরে আছে। এই স্বাক্ষরটাই তার প্রমাণ, স্বাক্ষরটাই তার প্রমাণ। সে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এটার জন্য ওই কোম্পানি দায়ী। কে দায়ী হবে? কোম্পানি দায়ী হবে। এবার দেখেন, এই যে বাচ্চারা অনুপস্থিত থাকে, বাচ্চাটা ঠিক টাইমে আসে নাই, ঠিক টাইমে না আসার কারণে বাচ্চার গায়ের হাজির হয়ে গেছে, বাচ্চা অনুপস্থিত এসে গেছে। বছর শেষে যখন আমরা টানবো উপস্থিত অনুপস্থিত, তখন আপনি বলবেন হুজুর আমার বাচ্চা তো দৈনিক আসে, কিন্তু আমার বাচ্চা অনুপস্থিত কেন? এটার জন্য আমি অনেককে বুঝাইছি যে দেখেন বাচ্চা ঠিক টাইমে না আসার কারণে তার হাজিরা হয়ে গেছে, এখন সে অনুপস্থিত। আমাদের শিক্ষকেরা হাজিরা দেয়, শিক্ষকেরা
আমাদের শিক্ষকেরা হাজিরা দিয়ে ক্লাসে ঢুকে, কয়টার সময় আসে ওটা লেখে, এতটার সময় ঢুকছে, 8:15 অফিসে ঢুকছে, ক্লাসে ঢুকছে, মাদ্রাসা উপস্থিতি হয়ে গেছে, এটা টাইম লেখে। আবার বাড়ায় যায় কয়টা, এটাও লেখে। তাহলে বাচ্চার বেলাও তো এরকম নাকি? শিক্ষকের বেলা যদি আইন এত করা হয়, তো বাচ্চার বেলা আবার ওই শিক্ষককে আইন দিবে না? ঠিক তদুরূপভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শৃঙ্খলা আছে। দেখেন, ড্রেসের ব্যাপারে আমার এই মাদ্রাসাতে, কথা বললেন না, আমার এই মাদ্রাসাতে মাত্র 4-5 জন বাচ্চা আছে ড্রেস ছাড়া, 180 জন ছাত্র ছাত্রী আমার, এর ভিতরে 5 জন না 6 জন বাচ্চা আছে ড্রেস ছাড়া। টুটুল স্যারে বলছে একটা বাচ্চার একটা ড্রেস। আপনি বছরের ভিতরে 3-4টা ড্রেস কিনতে পারেন রায়পুর থেকে, নর্মাল, কিন্তু একটা ড্রেস কিনে দিতে পারেন না। এটা কিন্তু আপনার মা হিসাবে, বাবা হিসাবে কিন্তু আপনি একেবারে বাচ্চার যোগ্যতা সম্পন্ন মা না। সোজা কথা যেটা, যদি আপনি যোগ্যতাপূর্ণ সম্পন্ন মা হইতেন, আমি ঢাকাতে ছিলাম এই 4-5 দিন, দেখছি প্রত্যেকটা মা বাচ্চাকে সাথে করে নিয়ে যায়, আবার নিয়ে আসে। এটা কি জন্য হয়েছে? বাচ্চার মা সচেতন হওয়ার কারণে বাচ্চা স্কুলে যায়, আবার স্কুল থেকে বাড়িতে আসে। এবং কোনো একটা বাচ্চার প্রতিষ্ঠানের ইউনিফর্ম ছাড়া বাচ্চা নাই, আসেনি ঢাকাতে? ইউনিফর্ম ছাড়া ঢুকতে দিবেনি কন্যা? তো আপনি আপনার 10টা বাচ্চা 100টা বাচ্চা ড্রেস পরে আসে, কিন্তু আপনার বাচ্চাটা ড্রেস ছাড়া আসে, এটা আপনার কাছে লজ্জার ব্যাপার না? বলেন তো, কথা বলেন, লজ্জার ব্যাপার নেই? আপনি প্যান্ট কিনে দিতে পারেন, শার্ট কিনে দিতে পারেন, কিন্তু একটা জামা বানিয়ে দিতে পারেন না। আবার রেডিমেড পাঞ্জাবি কিনে দেন, কিন্তু একটা প্রতিষ্ঠানের ড্রেস বানিয়ে দিতে পারেন। এটা তো দুঃখজনক ব্যাপার। আমার এই স্পষ্ট কথা, আজকের পরে থেকে কোনো বাচ্চাকে ড্রেস ছাড়া আমি অ্যালাউ করব না। না, আমার বাচ্চাকে, প্রতিষ্ঠানের কোনো বাচ্চাকে ড্রেস ছাড়া অ্যালাউ হবে না। হ্যাঁ, ওই বাচ্চাদেরকে অ্যালাউ করব যারা ড্রেস বানাইতে দিছে, যারা কি বর্তমানে ড্রেস রানিংয়ে আছে, বানাইতেছে। এটা তো আমি দিছি, তো আমি জানি তো কোন বাচ্চা ড্রেস বানাইতে দিছে। এই বাচ্চা ছাড়া বাকি অন্য কোনো বাচ্চাকে ড্রেস ছাড়া অ্যালাউ করা হবে না। 2 নম্বর কথা, এই আজকে ফাইনাল, কিন্তু দ্বিতীয়বার আমাকে কেউ ফোন করবেন না, বাচ্চার সাথে টাকা দিয়ে দিবেন, কারণ এই টাকাটা আমি নিব না। কোনো বাচ্চা যদি প্রতিষ্ঠান থেকে ছুটি ছাড়া একদিনের জন্য যদি অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে জ্বর হইলে এটার সাথে সাথে অফিসে ফোন করতে হবে। বুঝে আসছে নি? কথা বলেন, বুঝে আসছে নি? অসুস্থ হলে সাথে সাথে ফোন করতে হবে। আর যদি ফোন না করেন, ফোন ছাড়া কোনো বাচ্চা 3 দিন 4 দিন বাপের বাড়িতে নিয়ে গেছেন, মামার বাড়ি, খালার বাড়ি নিয়ে গেছেন, এবার 3 দিন পরে আসছে, আমি কিন্তু এই বাচ্চাকে ঢুকতে দিব না প্রতিষ্ঠানে। আপনি দয়া করে বাচ্চাকে একা পাঠাইয়েন না মাদ্রাসায়। কোনো বাচ্চা যদি মাদ্রাসা খুবানের পরে বাচ্চাকে একা পাঠান, তাহলে আপনি মা হওয়ার যোগ্যতা না। কারণ আপনার বাচ্চা অ্যাবসেন্ট করছে, আপনি তো সাথে আসার কথা নাকি? ওস্তাদকে আপনি বলে যাইবেন না যে কেন আপনার বাচ্চাটা খুবাইছে। এখন আপনি না এসে আপনি বাচ্চাটাকে একা একা পাঠাই দিচ্ছেন, এটা কি হইল? আপনি বাবার বাড়িতে সাথে করে নিয়ে যেতে পারছেন, মাদ্রাসাতে নিয়ে আসেন। আর আমি তো অফিসে বসি, এটা কিন্তু আমার কাছে আসে না, বাচ্চা ডাইরেক্ট ক্লাসে ঢুকে না, তখন ক্লাস থেকে শিক্ষককে বাইর করে দেয়। কি করে? বাইর করে দেয়। এরকম অনেক শিক্ষক ছাত্রদেরকে বাইর করে দিছে, পরে এরা অফিসে যাওয়ার পরে আমি আর এদেরকে বাড়িতে পাঠাই নাই, আমি ক্লাসে পাঠাইছি, লিখে দিছি যে এটা নিয়ে স্যারকে দাও বা ওস্তাদদেরকে দাও, ক্লাস করাও। কারণ এমনি তো খুবাইছে, তারপরে যদি আজকে আসার পরেও যদি এই বাচ্চাটা ক্লাস না পায়, তাহলে এর চাইতে দুর্ভাগ্য আর আসেনি বলেন? এমনি তো সে অনুপস্থিত ছিল 3-4 দিন, এখন আজকে মাদ্রাসায় আসছে, আসার পরেও যদি আজকে ক্লাস না করতে পারে, আসলে কিন্তু এটা আমি দয়া করছি, কিন্তু এই দয়াটা আমার ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠানের বদনাম হয়েছে। দয়া করে আজকে যে সমস্ত অভিভাবক এখানে উপস্থিত আছেন,
আপনারা খেয়াল করে নেবেন, আজকের পর থেকে কোনো বাচ্চাকে প্রতিষ্ঠানে আইন কানুন মেনে চলতে হবে, এবং যদি কোথাও যান, বেড়াইতে যান, ছুটি নিয়ে যাইতে হবে। ছুটি ছুটি ছাড়া যদি কোনো বাচ্চা আসে, আমি কিন্তু অ্যালাউ করবো না। আবারও বলছি, একজন ওঠেন। আচ্ছা, দেখেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এই যে ধাপে ধাপে বৃষ্টি হয় না, সর্বপ্রথম এই শুকরিয়াটা নেওয়ার দরকার ছিল আল্লাহর কাছে। আমি কালকে সন্ধ্যা থেকে কিন্তু আল্লাহর কাছে বলতেছি, কালকে সন্ধ্যা থেকে রাতের 12টা পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত সজাগ ছিলাম, কাল বলছি আল্লাহ বৃষ্টি দিও না, বৃষ্টি দিও না, কমাস কম একটু আমারে সুযোগ দাও, আমাকে এই সুযোগটা একটু দাও। আজকে সকালবেলা যখন বৃষ্টি হয়েছে, আমি মসজিদে বসে আছি, সকালবেলা যখন বৃষ্টি হয়েছে তখন আমার কলেজের মধ্যে একটু ছাদ করে উঠছে। আবার এই বৃষ্টিটা থামার পরে আমি আবার কোথায় গেছি, বাড়িতে গেছি। বাড়িতে যাই পরোটা দিই, যখন পরোটা নিছি বাড়িতে দিব, এই টাইমে আবার বৃষ্টি শুরু হয়েছে। এত দুঃখ লাগছে যে আল্লাহ, সারা রাত কী কইলাম। 6 মাস পরে অভিভাবক সমাবেশ দিলাম, 6 মাস বৃষ্টি যদি থাকে তাহলে আমার একজন অভিভাবকত্ব আসবে না। তাহলে আমি যেই সামান্য নাস্তা তৈরি করছি, এগুলো আমি কি করব? পার্সেল করব। আসলে কিন্তু আখের আমার এটাই করতে হইতো। এখন পার্সেলটা তো বড় জিনিস না, নাকি? আমি পার্সেল করতে পারতাম, কিন্তু আমাদের এই শিক্ষকদের এই কথাগুলো কি পাইতেননি বলেন? তো এটার জন্য কার কাছে শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর কাছে, নাকি? আপনি একটা সিঙ্গারা, একটা পেঁয়াজু এটা দোকান থেকে কিনে খাইতে পারেন না? এই ক্ষমতা আছে না? কিন্তু প্রতিষ্ঠান থেকে একটা সামান্য হাজু, এটা একটা সম্মানজনক, এই সম্মানটা তো আর পাইতেন না। বোনেরা, কথা না বলি, যদি জমির হুজুরে বলছে যে আমি কথা বলার সময় কথা না বলি, তারপরে দেখতেছি কথা বলতেছে। আপনাদের অভিযোগ থাকলে অভিযোগ বাক্সতে দিবেন। আজকে কিন্তু কোনো অভিযোগ আপনাদের কাছ থেকে শুনবো না। তার কারণ কি জানেননি? অভিযোগ তো বাক্সই দিছি, তাহলে আপনাদের অভিযোগ আর কি শুনবো? এবার আসেন, এই যে এখানেও দোতলাতে একটা গেট আছে নি? কথা বলেন, কেন খরচ করছি টাকাগুলো বলেন? এই বাক্সটা কেন বানাইছি বলেন? প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্যই তো, নাকি? এগুলো তো দরকার ছিল না। আমাদের আশেপাশে যে 4-5টা মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, অন্য মাদ্রাসা না, নুরানি, এই 4-5টা মাদ্রাসার ভিতরে আপনি দেখেন এরকম একটা অভিভাবক সমাবেশ হয় কি না? যাচাই করি দেখেন। আমরা যতবার অভিভাবক সমাবেশ করি এবং আমরা বছর শেষে যে ক্রীড়া প্রতিযোগিতা করি, এরকম একটা ক্রীড়া প্রতিযোগিতা, এরকম একটা অভিভাবক সমাবেশ আমার আশেপাশে 4-5টা মাদ্রাসা আছে। আপনারা না যাইতে পারলে আপনাদের স্বামীদেরকে, আপনাদের ভাইদেরকে পাঠায়েন, যে দেখো তো অমুক মাদ্রাসাতে কি অভিভাবক সমাবেশ হয়। দেখেন, আপনারা ঘুরে দেখবেন। যদি ঘুরে না দেখেন তাহলে মনে করবেন এটাই সবচেয়ে বড়, কারণ ঘুরতে ঘুরতে অভিজ্ঞতা লাভ হয় না? তো এই অভিজ্ঞতা আপনাদের দরকার আছে।